একটু একা হয়ে বসুন। আজ আমি আমার জীবনের এমনই এক গোপন অধ্যায় আপনাদের সামনে উন্মোচন করব, যা হয়তো অনেকেরই পরিচিত, তবু তা মুখ ফুটে বলার সাহস খুব কম মানুষই দেখায়। দরজা বন্ধ করে আশেপাশের সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে রেখে শুনুন আমার ভেতরের কথা। আমি রিনা, আমার বাড়ি মালদা। আজ যে গল্পটা বলবো সেটা আমাদের সমাজের সেই নিষিদ্ধ সম্পর্কের কথা, যেখানে মন আর শরীর এমন এক খেলা খেলে যার পরিণতি সবসময় সুখকর হয় না। আমি জানি এই কথাগুলো বলতে আমার বুক কাঁপছে, কিন্তু সত্যিটা লুকিয়ে রাখাও অসম্ভব হয়ে উঠেছে। আমাদের সমাজে কিছু সম্পর্ক এমন থাকে যেখানে ভালোবাসার সংজ্ঞাটা কেমন যেন ঘোলাটে হয়ে যায়। সেটা কি শুধুই ভালোবাসা, নাকি এক তীব্র আকর্ষণ যা সামাজিকতার সব বাঁধ ভেঙে দেয়? আমি যখন প্রথমেই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আমার বয়স খুব কম ছিল। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব মিলিয়ে একটা ঘোরের মধ্যে ছিলাম। শাড়ি পরার ভঙ্গিটা তখনও ততটা সাবলীল ছিল না, কিন্তু স্বামী আর শ্বশুরবাড়ির আদরে ধীরে ধীরে সবটা আয়ত্তে আসতে শুরু করল। আমি বরাবরই একটু ছিমছাম থাকতে পছন্দ করি। আজও যেমন এই হালকা নীল রঙের শিফন শাড়িটা পরেছি, যার সাথে সামান্য গয়না। শাড়ির আঁচলটা খুব যত্নে বাঁধা, কারণ জানি অনেক চোখ থাকে যা সামান্য ত্রুটিও লুফে নিতে চায়। আমার শরীরী গঠন নিয়ে অনেকেই প্রশংসা করে। বিধাতা হয়তো সেদিক থেকে একটু উদার ছিলেন। আমার কোমরের ভাঁজ বা কাঁধের গড়ন হয়তো কিছুটা আকর্ষণীয়, কিন্তু সে আকর্ষণ কখনো এমন বিপদে ফেলবে তা ভাবিনি। আমাদের বাড়িতে সদস্য বলতে আমি, আমার স্বামী, শ্বশুর শাশুড়ি আর একজন মাত্র দেবর। আমার স্বামীর নাম রাজীব আর দেবরের নাম অয়ন। অয়ন তখন সবে কলেজে উঠেছে। সে বছরখানেক আমার চেয়ে ছোট হবে, কিন্তু তার চলাফেরা বা কথার ধরনে সেই ছোটত্বের ছাপ ছিল না, বরং তার চোখে সবসময় এমন একটা কিছু খেলা করত যা আমাকে এক অস্বস্তিকর কিন্তু কৌতূহলী অনুভূতির মধ্যে ফেলে দিত। প্রথম দিকে ভেবেছিলাম সে হয়তো নতুন ভাবিকে নিয়ে কৌতূহলী। পরে বুঝলাম ব্যাপারটা আরও গভীর। সেই গভীরতার রসায়নে আমাদের পরিবারে এক নীরব ঝড় বইতে শুরু করেছিল, যা বাইরের জগতের কাছে ছিল সম্পূর্ণ অজানা। আমি জানি আপনাদের মনে এখন হাজারো প্রশ্ন উঁকে দিচ্ছে। সেই প্রশ্নের জবাব দিতেই আমি আজ এখানে এসেছি। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার এই গল্প আপনাদের মনে বিন্দুমাত্র দোলা দেয়, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সমর্থন আমাকে আরও এমন কিছু কথা বলার সাহস যোগাবে, যা হয়তো চাপা পড়ে আছে অনেক হৃদয়ের গভীরে। রাজীব কাজের সূত্রে প্রায়ই বাইরে বাইরে থাকত। নতুন বিয়ে, তার উপর এমন একলা জীবন মানিয়ে নিতে বেশ কষ্ট হতো আমার। বাড়িতে শাশুড়ি মাও নিজের জগতে ব্যস্ত থাকতেন। কাজের লোক ছিল ঠিকই, কিন্তু দিনের শেষে সব শূন্যতা যেন আমাকে ঘিরে ধরত। এই সুযোগটা হয়তো অয়ন নিজের অজান্তেই নিয়েছিল। প্রথম দিকে সে আমার সাথে খুব সহজভাবে মিশত। আমাকে বাজার করে দেওয়া, বিদ্যুৎ বিল জমা দেওয়া, এমনকি আমার পছন্দের গান শোনা বা সিনেমা দেখা, সব কিছুতেই তার একটা অদ্ভুত আগ্রহ ছিল। ধীরে ধীরে সে আমার সব দুর্বলতা, সব একাকিত্ব যেন বুঝতে শুরু করল। আমার ছোটবেলার গল্প, আমার স্বপ্ন, আমার সব অনুচ্চারিত অনুভূতি সে সব কিছু মন দিয়ে শুনত। রাজীবের সঙ্গে যেখানে আমার কথা হতো কেবল ঘরের টুকিটাকি কাজ বা সাংসারিক আলোচনা, সেখানে অয়নের সঙ্গে ছিল আত্মার যোগ। প্রথম আমি বিষয়টাকে খুব স্বাভাবিক ভেবেছিলাম দেবর ভাবির সম্পর্ক এমনই হয়, কিন্তু তার চোখের ভাষা, তার স্পর্শ করার ভঙ্গি, সেগুলো মোটেই স্বাভাবিক ছিল না। যখনই আমি রান্নাঘরে কাজ করতাম, সে এসে চুপচাপ দরজায় দাঁড়াতো। আমি হয়তো হাত দিয়ে চুল সরাচ্ছি, তার চোখ আমার দিকে স্থির। হয়তো কোনো সবজি কাটতে গিয়ে আঙুলে আঘাত পেলাম, সে ছুটে এসে আমার হাতটা ধরে ফেলত, যেন কত আপন। তার হাতের সেই উষ্ণ স্পর্শ আমার সারা শরীরে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলত। আমি জানতাম এটা ভুল, এটা সমাজের চোখে পাপ, তবু কেন জানি না আমি নিজেকে আটকাতে পারতাম না। তার সান্নিধ্য, তার নীরব সমর্থন, তার মনোযোগ আমার একাকী জীবনে যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। একটা ঘটনা আমার মনে আছে। তখন বর্ষাকাল, বাইরে প্রবল বৃষ্টি, লোডশেডিং হয়ে গোটা বাড়ি অন্ধকার। আমি খুব ভয় পেতাম অন্ধকারে। সে রাতে রাজীব বাড়ি ছিল না। আমি বারান্দায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। হঠাৎ অয়ন এসে আমার পাশে দাঁড়ালো। অন্ধকারেও তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। সে আমার হাতটা ধরে বলল, ভাবি, ভয় পেও না, আমি আছি তো। তার সেই কথাটা আমার কানে এখনো বাজে।
সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সে আমার সবচেয়ে কাছের মানুষ। তার হাতের সেই উষ্ণতা, তার অস্তিত্ব সব মিলিয়ে এক তীব্র আকর্ষণ আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। আমি জানি এটা ভুল ছিল, কিন্তু মানুষের মন সবসময় যুক্তি দিয়ে চলে না। আমাদের সম্পর্কটা যেন একটা লুকোচুরি খেলার মতো হয়ে উঠেছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন আমরা ছাদে গিয়ে বসতাম। চাঁদের আলোয় তার মুখটা অদ্ভুত সুন্দর লাগত। সে আমার চুলগুলো আলতো করে সরিয়ে দিত, আমার চোখের দিকে নিষ্পলক তাকিয়ে থাকত। তার চোখের চাহনিতে ছিল এক গভীর আবেদন, যা আমাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলত। একদিন সে আমার কাঁধে হাত রেখে বলল, ভাবি, তোমার কষ্টগুলো আমি বুঝি, তুমি কেন এতটা একা। তার এই কথাটা শুনে আমার চোখ জলে ভরে গিয়েছিল। আমি তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলাম। সে আমাকে শক্ত করে ধরে রেখেছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার সব দুঃখ, সব অভিমান যেন তার কাছেই মুক্তি পেল। কিন্তু এই মুক্তি ছিল ক্ষণিকের। পরদিন সকালে যখন সূর্যের আলোয় সবটা স্পষ্ট হতো, তখন আমার মনে অপরাধ বোধের পাহাড় জমত। আমি রাজীবের প্রতি বিশ্বাসঘাতকতা করছি, এই ভাবনাটা আমাকে কোণে করে খেত। অয়নও যেন আমার মনের অবস্থা বুঝত। সে কখনো জোর করত না, কিন্তু তার নীরব উপস্থিতি আমাকে যথেষ্ট দুর্বল করে দিত। একদিন সে আমাকে একান্তে ডেকে বলল, ভাবি, আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তার এই কথাটা শুনে আমার পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গিয়েছিল। আমি তাকে বলেছিলাম, এটা সম্ভব না অয়ন, আমরা এমন ভুল করতে পারি না। কিন্তু আমার কথা বলার সময় আমার গলা কাঁপছিল, আমার চোখ ছলছল করছিল, কারণ আমি জানি তার ভালোবাসার গভীরতা হয়তো আমার একাকিত্বের চেয়েও বেশি ছিল। এরপর আমাদের মধ্যে শারীরিক নৈকট্য আরও বাড়তে শুরু করলো, তবে সেটা কখনোই সম্পূর্ণরূপে সামাজিক সীমারেখা অতিক্রম করেনি। কিন্তু তার ইঙ্গিত ছিল স্পষ্ট। সে হয়তো আমার আঁচল ঠিক করে দিত, আমার কোমরে আলতো করে হাত রাখত, বা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে আমার শরীরের কাছাকাছি চলে আসতো। আমি হয়তো চা বানাচ্ছি, সে পেছন থেকে এসে আমার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলতো। তার শ্বাস প্রশ্বাস আমার ঘাড়ের উপর পড়ত, যা আমাকে অবশ করে দিত। আমার মন চাইতো তাকে আরও কাছে টেনে নিতে, কিন্তু আমার বিবেক আমাকে ক্রমাগত বাধা দিত। এই মানসিক টানাপোড়েন আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমার শরীর আর মন যেন দুটো আলাদা দিকে ছুটছিল। আমি জানতাম এই সম্পর্কটা বিষাক্ত, কিন্তু এই বিষ যেন আমাকে ধীরে ধীরে গ্রাস করছিল। আমি অনুভব করতাম এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সে আমাকে ব্ল্যাকমেইল করতো না, কিন্তু তার চোখের নীরব চাহনি আর আমার প্রতি তার তীব্র অধিকার বোধ যেন আমাকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছিল। সে জানতো আমার দুর্বলতা, জানতো কিভাবে আমাকে মানসিকভাবে কাছে টেনে নিতে হয়। তার আবেগপ্রবণ আচরণ, আমার প্রতি তার অন্ধ টান, এই সব যেন আমাকে এক গভীর চোরাবালির মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে আমি যতই বের হবার চেষ্টা করতাম ততই ডুবে যেতাম। সমাজের ভয়, নিজের সম্ভ্রম হারানোর ভয়, সব মিলিয়ে আমি এক দমবন্ধ করা পরিস্থিতিতে আটকে পড়েছিলাম। শেষ পর্যন্ত আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো। এই সম্পর্কটা এভাবে চলতে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এতে শুধু আমি নই, আমার পরিবার, আমার সম্মান সবকিছুই ধ্বংস হয়ে যেত। একদিন অয়নকে একা পেয়ে আমি সব কথা খুলে বললাম, অয়ন, আমরা যা করছি তা ভুল, আমাদের দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। সে প্রথমে মানতে চায়নি, অনেক কান্নাকাটি, অনেক অনুরোধ, কিন্তু আমি জানতাম আমার মনকে শক্ত করতেই হবে। অনেক কষ্ট করে আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদের দুজনের ভবিষ্যতের জন্যই এই পথ থেকে সরে আসাটা জরুরি। সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। নিজের ভালোবাসাকে নিজেই বিসর্জন দিতে হয়েছিল। অয়নকে তার উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হলো। বাড়ি থেকে বলা হলো ভালো সুযোগ এসেছে। আমি জানি এটা আমাদের সম্পর্ক থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ছিল। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার বুক কাঁপে। সেই লুকানো আকর্ষণ, সেই নিষিদ্ধ প্রেম, যা আমার জীবনকে একদিকে যেমন এক অন্যরকম রোমাঞ্চ দিয়েছিল, তেমনি অন্যদিকে এক গভীর অপরাধ বোধে ডুবিয়ে রেখেছিল। আমার জীবনে এখন শান্তি আছে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে ফেলে। জীবনে চলার পথে এমন অনেক পরিস্থিতি আসে যখন আবেগ আমাদের সব যুক্তিকে ছাপিয়ে যায়। তখন মনকে বসে রাখাটা খুব জরুরি হয়ে পড়ে। একটা ভুল সিদ্ধান্ত গোটা জীবনটাকে তছনছ করে দিতে পারে। তাই বলি, সমাজের বাধা ধরার নিয়ম হয়তো কখনো কখনো কঠিন মনে হয়, কিন্তু সেই নিয়মগুলোই আমাদের শৃঙ্খলা শেখায়, আমাদের ভালো থাকতে সাহায্য করে। নিজেরা সতর্ক থাকুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, কারণ প্রতিটি সিদ্ধান্তের একটি পরিণতি থাকে, আর সেই পরিণতি সবসময় আমাদের মন মতো হয় না।